একথা বললে বোধহয় অত্যুক্তি হবে না যে পৃথিবীতে যে রাষ্ট্রটি সবচেয়ে বেশি ভালোবাসা পায়, সবচেয়ে বেশি সমালোচিত হয় এবং কখনো কখনো ঘৃণার শিকার হয়, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে পুরো পৃথিবী গালি দেয় এবং আবার যখন সুযোগ পায় তখন সেখানে গিয়ে হাজির হয়। কি আছে যুক্তরাষ্ট্রের ভেতরে? 250 বছর পূর্তি করলো এই রাষ্ট্রটি এবং সেই উপলক্ষে নানা আলোচনা হচ্ছে। ঘটা করে 250 বছর উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর বিভিন্ন দেশে তাদের যেই রাষ্ট্রদূতরা আছে তারাও নানান আয়োজন অংশ নিয়েছে। বাংলাদেশে তো আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা একটি বড় আয়োজনই করে ফেললো। এই যে একটি দেশ, যেই দেশটি এতখানি সমালোচিত আবার এতখানি আকাঙ্ক্ষিত, তার পেছনের কারণটা কি? পৃথিবীর অনেক দেশ নানানভাবে তাকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু যুক্তরাষ্ট্র তার প্রতিষ্ঠার একদম শুরু থেকে এমন কিছু নিয়মকানুন তারা স্থাপন করেছে যেটা তাকে অন্য যে কোনো রাষ্ট্র থেকে আলাদা করেছে। এবং এই আলাদার ধরনটা এত বেশি প্রগাঢ়, এত বেশি গভীর যে একে আমেরিকান এক্সেপশনালিজম বা আমেরিকান ব্যতিক্রমতা হিসেবে আলাদাভাবে নাম দেওয়া হয়েছে। আমেরিকা এমন একটি দেশ যেখানে আপনার যদি সম্ভাবনা থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনারা দেখেছেন বারাক ওবামা সেখানে প্রেসিডেন্ট হয়েছে, জোরান মামদানি সেখানে নিউ ইয়র্কের মতো একটি জায়গায় মেয়র হয়েছে এবং সারা আমেরিকার পলিটিক্স, যেটা নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল আলোচনায় সে প্রেসিডেন্টের প্রায় সমকক্ষ একটি অবস্থান তৈরি করেছে। আমেরিকান যে সিস্টেম, সেখানে মূলত তিনটি ধারা অত্যন্ত শক্তিশালী এবং প্রায় সমানভাবে প্রভাবশালী। একটি হলো তাদের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেখানকার প্রধান হিসেবে আমরা বলতে পারি প্রেসিডেন্ট আছেন। সেখানকার যে আইন বিভাগ অথবা আইনের যেই শাখাটি, যেটা মূলত সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টের মাধ্যমে পরিচালিত হয় সেটি, এবং তারপর সেখানকার যে সংসদীয় ব্যবস্থা, এই তিনটি ব্যবস্থা প্রায় সমানভাবে ক্ষমতার চর্চা করতে পারে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে যুক্তরাষ্ট্রের অনেক রাজনৈতিক সিদ্ধান্ত সেখানকার আদালতে গিয়ে শেষ পর্যন্ত টিকে না। যেমন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন এবার, তিনি অনেক কিছু নিজের মতো করে করার চেষ্টা করেছিলেন। একেবারে সর্বশেষ যেই কথাটি আমি বলতে পারি যে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকতার যে নিয়মটি চালু ছিল এত বছর ধরে, যে কোনো বাচ্চা যদি যুক্তরাষ্ট্রের মাতৃতে জন্মগ্রহণ করে তাহলে সে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হবে, যেটাকে বার্থ রাইট অ্যাক্ট বলা হয়। এই আইনটি ডোনাল্ড ট্রাম্প বাতিল করতে চেয়েছিলেন এবং তিনি তার এক্সিকিউটিভ ক্ষমতা, অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে তিনি যে ক্ষমতা ধারণ করেন, সেটা দিয়ে আইনটি তিনি বাতিল করে দিয়েওছিলেন। কিন্তু সেটি যখন সুপ্রিম কোর্টে গেল, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই আদেশ টিকল না, বরং সুপ্রিম কোর্ট তার আদেশটি বাতিল করে দিয়ে আবার আগের নিয়মে ফিরে গেল। এরকম অসংখ্য উদাহরণ আছে যেখানে প্রেসিডেন্ট একটি কিছু চেয়েছেন এবং কোনো একটি আদেশ জারি করেছেন, শেষ পর্যন্ত সেটা আদালত সেটাকে বাতিল করে দিয়েছে। আমরা দেখেছি যে রাজনৈতিক কারণে যে নানান রকম ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে, নানান গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটে এবং অনেকের উপর হয়তো জেল জরিমানা হয়, সেই বিষয়গুলোও কিন্তু আদালতে নানানভাবে ফিরে আসে। যেমন আপনারা অনেকেই হয়তো জানবেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন আন্তর্জাতিক যেসব শিক্ষার্থীরা ছিল তাদের উপর অনেক রকমের নতুন নতুন বিধিনিষেধ, এবং তারা যখন ফিলিস্তিনের পক্ষে কোনো স্টেটমেন্ট দিচ্ছিল তার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে অন্যতম একজন ছিলেন একজন টার্কিশ স্টুডেন্ট, যিনি যুক্তরাষ্ট্রের টাফট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। সেই টার্কিশ স্টুডেন্টকে যখন গ্রেপ্তার করা হলো তখন কিন্তু পুরো যুক্তরাষ্ট্রে একটি শোরগোল হলো এবং সকল মেইন স্ট্রিম মিডিয়াতে সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার হলো। অনেকেই হয়তো জানেন না যে সেই স্টুডেন্টকে কিন্তু পরবর্তীতে আদালতের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে মাহমুদ নামে একজন স্টুডেন্ট কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের, যিনি সরাসরি ফিলিস্তিনের পক্ষে নানান রকম ইভেন্ট আয়োজন করেন এবং তিনি নিজেও ফিলিস্তিনি বংশোদ্ভূত। এই মাহমুদকে যখন গ্রেফতার করা হয় এবং তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আদালতের নির্দেশে সে সেই অবিচার থেকে মুক্তি পেয়েছে এবং সে কেবল যুক্তরাষ্ট্রে বহাল তবিয়তে থেকেই যায় নাই, সেখানে সে পড়াশোনা শেষ করছে এবং কিছুদিন আগে জোরান মামদানি এবং তার স্ত্রী কিন্তু এই মাহমুদ এবং তার যে অন্তঃসত্ত্বা স্ত্রী তাদেরকে দাওয়াত করে খাইয়েছে। এমন ঘটনা পৃথিবীর আর কোন দেশে আপনি চিন্তা করতে পারেন? আমরা অনেকে রাশিয়ার কথা বলি, চায়নার কথা বলি। আপনি চিন্তা করতে পারবেন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে সেখানকার আদালত কোনো বিশেষ আদেশ দিতে পেরেছে? আপনি চিন্তা করতে পারবেন চায়নার কোনো আদালত চায়নার প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়ে কোনো আদেশ দিতে পেরেছে? এই ঘটনা পৃথিবীর আর কোনো দেশে
এভাবে ঘটতে পারে না যেভাবে যুক্তরাষ্ট্রে ঘটে। সে কারণেই আমেরিকান এক্সেপশনালিজমের যে বিষয়টি বা ব্যতিক্রম একটি দেশ হিসেবে আমেরিকার যে জায়গা, সেটি পৃথিবীতে অন্য যে কোনো দেশ থেকে তাকে আলাদা করে। আমরা রাজনৈতিক বিষয়টি বাদ দিয়ে যদি সেখানে মানুষের অধিকার চর্চার সুযোগের কথা বিবেচনা করি, সেখানেও যুক্তরাষ্ট্র একটি অনন্য অবস্থানে রয়েছে। আমরা সেখানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট বলে একটি ধারা আছে তাদের আইনে, যে কোনো ব্যক্তি যে কোনো কিছু বলতে পারে। সে কারণেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে কেউ শোরগোল করতে পারে, যে কেউ আন্দোলন করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে গালাগালি করতে পারে। সেটার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যদি কোনো ব্যবস্থা নিতে চান, তাকে কিন্তু সেখানে আদালতের মাধ্যমে যেতে হবে। তিনি সরাসরি নিজের গায়ের জোর খাটিয়ে কোনো পুলিশ পাঠিয়ে অথবা সেনাবাহিনী দিয়ে কাউকে গুম করে ফেলতে পারবেন না। পৃথিবীর অনেক দেশেই যারা রাজনৈতিক কারণে অথবা ব্যক্তি অধিকার চর্চা করতে চান, তাদের অনেককে আর খুঁজে পাওয়া যায় না। তাদেরকে হয় সারা জীবন জেলে বসতে হয় অথবা তাদের কাউকে মৃত্যুর সম্মুখীন হতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রে এই ঘটনাগুলো ওইভাবে ঘটে না যেভাবে পৃথিবীর অন্য দেশে ঘটে। আমরা যদি দেখি মানুষের সুযোগ সুবিধার যে বিষয়টি, যে আপনার যদি কোনো যোগ্যতা থাকে, কোনো সম্ভাবনা থাকে, আপনি সেখানকার যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রে অন্য দেশের তুলনায় অনেক ভালোভাবে আছে। যুক্তরাষ্ট্র আসলে কেমন, এটির একটি ভালো দৃষ্টান্ত পাওয়া যায় সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের যে উক্তি, তার মধ্য দিয়ে। সেখানে তিনি বলেছিলেন যে আপনি ফ্রান্সে যেতে পারেন কিন্তু আপনি ফরাসি হতে পারবেন না, আপনি জাপানে যেতে পারেন কিন্তু আপনি জাপানিজ হতে পারবেন না, আপনি পৃথিবীর অন্য যে কোনো দেশে টার্কিতে যেতে পারেন কিন্তু আপনি টার্কিশ হতে পারবেন না, কিন্তু আপনি যদি আমেরিকায় যান এবং যদি আইনসিদ্ধভাবে সেখানকার নাগরিকত্ব লাভ করেন, আপনি সারা পৃথিবীতে ঘোষণা করতে পারবেন ইউ আর অ্যান আমেরিকান। You can go to live in France, but you cannot become a Frenchman. You can go to live in Germany or Turkey or Japan, but you cannot become a German, a Turk, or Japanese. But anyone from any corner of the earth can come to live in America and become an American. এই বিষয়টি কিন্তু আসলেই সত্যি। পৃথিবীর আর কোনো দেশে ঠিক এভাবে এরকম সুযোগ পাওয়া যায় না যেটা যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। হয়তো সে কারণেই নানান সীমাবদ্ধতা সত্ত্বেও এখনও পৃথিবীর অনেক দেশের কাছে যুক্তরাষ্ট্র একটি ডেস্টিনেশন। আপনি যদি নিউ ইয়র্কগামী কোনো একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করেন অন্য কোনো দেশের একটি এয়ারপোর্টে, যেমন আপনি দুবাইয়ের কোনো এয়ারপোর্টে অবস্থান করছেন এবং আপনি নিউ ইয়র্কে যেতে চান, সেখানকার যে ওয়েটিং এরিয়া সেটার দিকে তাকালে আপনার মনে হবে যে পুরো পৃথিবীটা সেখানে রিপ্রেজেন্টেড। এমন কোনো দেশ নাই, এমন কোনো বর্ণ নাই, এমন কোনো জাতিগোষ্ঠী নাই যারা ওখানে উপস্থিত নাই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য। এই বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবশ্যই একটি আলাদা মাত্রা দেয়। সেখানেও অনেক রকম অবিচার আছে, সেখানে অনেক রকম বড় বড় রকমের লোমহর্ষক ঘটনা আছে, সেখানেও মানুষকে হত্যা করে, পুলিশের হাতে মানুষের মৃত্যু হয়, সাধারণ মানুষের মৃত্যু হয় সেখানে। এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা দেখি যে যারা ব্ল্যাক কমিউনিটির অংশ, তারাই অনেক বেশি বঞ্চিত, অনেক বেশি নির্যাতিত। আমরা দেখেছি যে ইসলামী উগ্রবাদ দমনের নামে গুয়ান্তানামো বে একটি কারাগার তৈরি করা হয়েছিল, যেখানে বিনা বিচারে মুসলমানদের নানানভাবে নির্যাতন করা হয়েছে। এই ঘটনা আমরা দেখেছি, এগুলো ঘটছে সেখানে। তবে এই ঘটনার বাইরে গিয়েও এই ঘটনাগুলো যেভাবে সমালোচিত হয়, যেভাবে ঘটনাগুলো মিডিয়াতে আসে এবং তারপর সেটাকে যেভাবে ওপেনলি মানুষের সামনে আবার ফিরিয়ে আনা হয় এবং তার একটি পাবলিক রেসপন্স হয়, এমন ঘটনা কিন্তু পৃথিবীর অন্য দেশে খুবই বিরল। আপনি চায়নায় একটি যদি এক্সাম্পল দেই, যে সেখানে যেমন উইঘুর মুসলমানদের বিরুদ্ধে সেখানে যে নির্যাতন চালানো হয়েছিল, এখন কি হয়েছে আমরা জানিই না, যে সেখানে কি উইঘুর মুসলমানরা তাদের অধিকার ফেরত পেয়েছে নাকি তাদেরকে দমন পীড়নের একেবারে চুপ করে রাখা হয়েছে, এটা কিন্তু আমরা এখন কিছুই জানি না। কিন্তু এরকম ঘটনা কিন্তু যুক্তরাষ্ট্রে ঘটবে না। সেখানে যদি কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বিশেষ ব্যবস্থা নেয় রাষ্ট্র, দেখবেন যে যুক্তরাষ্ট্রের পুরো সিস্টেম তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এটি যুক্তরাষ্ট্রকে অন্য দেশের তুলনায় আলাদা করে। যুক্তরাষ্ট্রের অনেক নেগেটিভিটি আছে, অনেক নেতিবাচকতা আছে, পৃথিবীতে নানান অশান্তির কারণ সে, আবার পৃথিবীকে সবচেয়ে বেশি দিয়েছে যুক্তরাষ্ট্র। পৃথিবীকে বাধাগ্রস্ত করেছে সে, আবার পৃথিবীকে সবচেয়ে বেশি কাছে টেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। আমার মনে হয় যে এমন একটি এক্সেপশনাল রাষ্ট্র হয়তো পৃথিবীর ইতিহাসে আর কখনোই তৈরি হয়নি। সে কারণে যুক্তরাষ্ট্র যখন ভালো কিছু করে ভালো লাগে, যখন খারাপ কিছু করে তখন খারাপ লাগে যে এ তো আরও ভালো করতে পারতো। যুক্তরাষ্ট্রের সাফল্য কামনা করি তার ভালো কাজের জন্য। তার ভালো যা কিছু আছে সেটা পৃথিবী গ্রহণ করুক, এবং যেখানে তার দুর্বলতা আছে
এবং যেখানে সে নৃশংস, যেখানে সে সবচেয়ে বেশি অবিচার করে পৃথিবীর প্রতি, আশা করি সেই জায়গাগুলো সে সংশোধন করবে। পৃথিবীতে যুক্তরাষ্ট্রের মতো একটি রাষ্ট্র পাওয়াটা অনেক কঠিন, অনেক সাধনার একটি বিষয়। একটি রাষ্ট্র এমনভাবে তৈরি হতে পারে আর কোনো রাষ্ট্র তা দেখাতে পারেনি। সুতরাং নানান প্রতিকূলতা কাটিয়ে এবং নানান দোষ ত্রুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র ভালো কিছু করুক, আমার মনে হয় তাতেই পৃথিবীর মঙ্গল হবে। 250 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য শুভেচ্ছা। আমি যে কয়বার গিয়েছি সেখানে সাধারণ মানুষের ভালো মনুষ্যত্ব দেখে মুগ্ধ হয়েছি। তা সেখানকার ওপেননেস, সেখানকার উদারতা দেখে খুব ভালো লেগেছে। আবার যখন বাইরে থেকে দেখেছি অন্য দেশের উপর সেখানকার সামরিক হস্তক্ষেপ, তখন খুব খারাপ লেগেছে। সেখানকার সাধারণ মানুষ আসলে এতে এত কিছু জানার সুযোগ পায় না বা এত কিছুতে সংযুক্ত হওয়ার সুযোগ পায় না। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো আরও ভালো হোক, সামরিক শক্তি তারা অবিচারমূলকভাবে ব্যবহার না করুক, সেটি প্রত্যাশা থাকলো।